এটা আপনাকে জাস্ট একটা কোয়ান্টিটি দিচ্ছে যে আপনি যে এখানে পেশেন্টের মধ্যে কাজ করবেন আপনাকে কতটুকু কাজ করতে হবে বেস ডেফিসিট কারেকশনের ব্যাপার। কারণ ডেফিসিট বা মানে বেস ডেফিসিটটা নেগেটিভ বেস এক্সেসও যেটাকে বলে। বেস ডেফিসিট মানে হচ্ছে অ্যাসিডোসিস। এখন অ্যাসিডোসিস কোন ধরনের অ্যাসিডোসিস, কি ধরনের অ্যাসিডোসিস সেটা তো আপনি জানেন, ঠিক আছে? বা নেগেটিভ বেস এক্সেস, সেটার জন্য অ্যাসিডোসিস কারেকশনের জন্য আপনাকে কতটুকু বেস দিতে হবে, স্ট্রং বেস দিতে হবে, সেটার একটা কোয়ান্টিটি আপনাকে বলে দিচ্ছে। whereas পজিটিভ বেস এক্সেস এটা আপনাকে কতটুকু অ্যালকালি দিতে হবে সেটা আপনাকে বলে দিচ্ছে। এখন আমরা তো অ্যালকালি বা অ্যাসিড দেই না, আমরা বিভিন্ন প্যারামিটারস ইউজ করি, আমরা ভেন্টিলেশনের প্যারামিটারস ইউজ করি, ঠিক আছে? আবার মাঝে মধ্যে সোডিয়াম বাইকার্ব দেইও, ঠিক আছে? তো ওইটার মেজারমেন্টটা মানে আমার কাজ কতটুকু সেটা সম্পর্কে আমাকে একটা টোটাল ধারণা দিয়ে দিচ্ছে। এখন সেটাকে আমি ভেঙে ভেঙে আইসিইউতে যে কাজ করবে তার হাতে অন্যান্য বিভিন্ন অপশন আছে অ্যাসিডোসিস অ্যালকালোসিস কারেকশনের জন্য। বুঝছেন আমার কথাটা? ওইটা একটা ধারণা দেয় অ্যানন গ্যাপ। জি দেখি আমরা আরো কয়েকটা দেখি উদ্ধার করার চেষ্টা করি। স্যার এটা দেখে আমি কি কি বলতে পারছি একজন বলেন প্লিজ কাইন্ডলি। ভাই এটা অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস কেন একটু প্লিজ এক্সপ্লেইন করেন। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড 35, সরি 40 থাকার কথা না, তাহলে হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেফারেন্সটা দিয়ে ও দিয়েছে 30, পিএইচ। ও তাহলে হচ্ছে এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস, কারণ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড দাঁড়ান কম। আরেকবার, এটা কি অ্যাসিডোসিস না অ্যালকালোসিস? অ্যাসিডোসিস 7.1। অ্যাসিডোসিস। আচ্ছা, এখন অ্যাসিডোসিসের পিএইচ কমেছে তাই না? কার্বন ডাই অক্সাইড কি জি কমেছে না বেড়েছে? ভাই নরমাল আছে, মানে তাহলে এটা মনে হয় কম। নিচের দিকে তো, উপরের দিকে, নিচের দিকে না উপরের দিকে? কম্পেনসেটরি হ্যাঁ কমার দিকে। আপনি স্টেপ বাইপাস করলেই ভেজাল হয়ে যাবে। কমার দিকে, কমের দিকে। পিএইচ কম, আচ্ছা কার্বন ডাই অক্সাইড কম, তাহলে এটা তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস শেষ। এখন মেটাবলিক অ্যাসিডোসিস হলে আমরা এরপরে কোন দিকে তাকাবো? কার্বন ডাই অক্সাইড, যে মুহূর্তে মেটাবলিক অ্যাসিডোসিস কোথায় স্টেপ হয়ে যে কার্বন ডাই অক্সাইড পার্শিয়াল মেটাবলিক প্রেসার অফ কার্বন অ্যাসিডোসিস ডাইঅক্সাইড। বলে দাঁড়ান। মেটাবলিক অ্যাসিডোসিস হলে আমি দেখব যে আমার কম্পেনসেশন মেকানিজম কি এখন কাজ করা শুরু করছে কিনা। সেটা হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইডটাকে ডিক্রিজ করার কথা। মেটাবলিক অ্যাসিডোসিস হলে কার্বন ডাই অক্সাইড শুড ডিক্রিজ, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড কি ডিক্রিজ করছে এটাতে? সরি, কার্বন ডাই অক্সাইড কি এটাতে ডিক্রিজ করছে? হ্যাঁ মোটামুটি ডিক্রিজ, নিচের দিকে আছে কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ কার্বন ডাই অক্সাইড তাহলে কম্পেনসেটেড। তাহলে এটা হচ্ছে কম্পেনসেটরি মেকানিজম গুলো শুরু হয়েছে। ভেরি গুড। কম্পেনসেটরি মেকানিজম শুরু হওয়ার পরে এটার অ্যানায়ন গ্যাপ কি রকম? অ্যানায়ন গ্যাপ হচ্ছে আমার সোডিয়াম মাইনাস ক্লোরিন মাইনাস বাইকার্বনেট মাইনাস 12 এই ধরনের কিছু, ঠিক আছে? ক্যাটায়ন থেকে অ্যানায়ন বিয়োগ যাবে আর কি। কি দিয়েছে? অ্যানায়ন গ্যাপ দেয়নি তো। মোটামুটি সোডিয়াম হচ্ছে 146 থেকে 129 বাদ দিলে কত থাকে? 39 17, ঠিক আছে? সোডিয়াম মাইনাস ক্লোরিন মাইনাস বাইকার্বনেট, বাইকার্বনেট কত আমার? 11 লিটার দেয়া ভাইয়া। 11 হোয়াটএভার 11, ঠিক আছে? 11 11 লিটার লিটারে দেয়া। জানি না। আচ্ছা বুঝতে পারছেন অ্যানন গ্যাপ সম্পর্কে কথা বলতে পারছেন এটা, ঠিক আছে? হোয়াটএভার, ঠিক আছে? অ্যানন গ্যাপ বেড়েছে না কমেছে আমি হিসাব করতে পারছি না এখন, আমি পারি না ওটা, ঠিক আছে? বাইকার্বনেটের হাই অ্যানায়ন গ্যাপে কিন্তু ধরা যাবে। কেন? নরমাল তো 12 না, আমরা 17 পেলাম, বাইকার্বনেটটা যদি বাদ দিই আর কি। বাদ দিই, ক্লোরিনের হিসাব করেছি কিন্তু বাইকার্বনেটের হিসাব করিনি। এরপর আরো 12 বাদ দেওয়ার কথা। অ্যানন গ্যাপ তো ও লো, আচ্ছা অ্যানন গ্যাপ এখানে আমি লো পাচ্ছি কিন্তু, ঠিক আছে? এখানে আমি অ্যানন গ্যাপ লো পাচ্ছি। তো দ্য পেশেন্ট মে হ্যাভ ওয়ান অফ টু কন্ডিশন, হাইপোঅ্যালবুমিনিয়া থাকতে পারে, মানে আদার দেন অ্যানন গ্যাপটা এখানে বাড়েনি। আমরা মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে উই এক্সপেক্ট অ্যানায়ন এই যে যেমন সিরাম ল্যাকটেট লেভেল কি নরমাল থেকে বেশি না কম? ল্যাকটেট বেশি। বেশি আছে, ঠিক আছে? এই যে রেফারেন্স ভ্যালু থেকে ল্যাকটেট লেভেল বেশি। তো আমি এখানে হাই অ্যানন গ্যাপ লেভেল এক্সপেক্ট করছিলাম কিন্তু হাই অ্যানন গ্যাপের ফিচার আমি পাচ্ছিলাম না, ঠিক আছে? ওকে ভেরি গুড। আচ্ছা, আর তারপরে আমি আর কি এক্সপেক্ট করছি? ব্লাড গ্লুকোজ লেভেল ইজ গুড, অক্সিজেন স্যাচুরেশন ইজ গুড, বেস এক্সেস বা নেগেটিভ বেস ডেফিসিট কত?
মাইনাস 17.4 লিটার, মানে দিস ইজ ভেরি হাই। ঠিক আছে, এটা তো ওই প্লাস মাইনাস 2 এর রেঞ্জের মধ্যে দেয় নাই, এটা তো রেঞ্জের মধ্যে দেয়। তো দিস ইজ অ্যান ইন্টারপ্রিটেশন। মোটামুটি আগে থেকে তো কিছু বেশি ইন্টারপ্রিটেশন করা যাচ্ছে ভাই, জানি না। হুম অন্য কেউ একজন করেন, অন্য কেউ একজন এটা ইন্টারপ্রেট করেন প্লিজ কাইন্ডলি। চেঞ্জ করে প্লিজ কাইন্ডলি প্লিজ ইন্টারপ্রেট দিস দেন। এটা তো ভাইয়া অ্যাসিডোসিস, কিন্তু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, তার মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস। এরপর আমরা বাইকার্বনেটের যদি দিকে তাকাই, এটা বাইকার্বনেটটা হচ্ছে আমাদের বাড়ার কথা, বাইকার্বনেট আছে 1.9, তাহলে এটা কম্পেনসেটেড হয়নি। কারণ এটা কোরিলেট করছে যে এটা বেশ কমে আছে এখনো, ওটার দিকে এখনো যায়নি, গেল। তারপরে তারপর এখানে তো অ্যানায়ন গ্যাপ দেখার কিছু নাই, কারণ যেহেতু রেসপিরেটরি অ্যাসিডোসিস। বেস এক্সেস আর কি দেখবো ভাই এটার মধ্যে? তো আমার ইমিডিয়েট তো এই বেসিক, অবভিয়াসলি আরো অনেক ইনফরমেশন আছে, কিন্তু দিস আর দ্য বেসিক ইনফরমেশন আমি যতটুকু। আমরা কি মেটাবলিক কন্ডিশনে অ্যানায়ন গ্যাপ দেখবো নাকি কোথায়? সরি সরি হ্যাঁ সরি ভাইয়া, মেটাবলিক অ্যাসিডোসিস এর ক্ষেত্রে অ্যানায়ন গ্যাপটা দেখতে হয়, ওই যে লেখা ছিল স্পেশালি ইন মেটাবলিক অ্যাসিডোসিস আমরা অ্যানায়ন গ্যাপটা মেজার করি। মানে আমি অত ভালো জানি না, কিন্তু সবকিছুর ক্ষেত্রে অ্যানায়ন গ্যাপটা কোরিলেট করছে কিনা, এটা আমার অন্য কোনো আদার্স কোনো প্যাথোলজি আছে কিনা সেটার দিকে ইন্ডিকেশন। মানে অবভিয়াসলি এটা তো আরো অনেক কিছু আছে, ডাবল প্যাথোলজি আছে, অ্যাসিড ডিসঅর্ডার তো অনেক রকম ভ্যারিয়েশন আছে প্র্যাকটিক্যাল ফিল্ডে, ঠিক আছে। কিন্তু এগুলো আমাদের মনে হয় অত ডিপের দিকে কোশ্চেন যাওয়ার কথা না। তো আমরা ওই যে ভাই মেটাবলিক অ্যাসিডোসিস ইজ প্রেজেন্ট, ওই যে ছিল লাইনটা, ওই যে দিস রেশিও শুড বি বিটুইন, আচ্ছা 1 and 2 if an uncomplicated। মানে এই জায়গাটা এসে আমি আমাকে এটা আমার ভালো ধারণা নেই, এটা যদি আপনারা ধারণা পান পরবর্তীতে প্লিজ আমাকে জানিয়ে দিবেন, ঠিক আছে। এই ধরনের কিছু করে আমরা অ্যাসিড বেস ব্যালেন্সটা করি। মানে মূল আমি যদি দেখি মানে, এবং এবিসি বায়োকেমিস্ট্রিতে আব্দুল্লাহ স্যারের বইটাতে, ঠিক আছে, জাস্ট এই পর্যন্ত এক্সপ্লেনেশনই কিন্তু দেয়া। এরপর কারণ অ্যাসিড বেস ইমব্যালেন্স ঠিক আছে আমাদের সার্জারিতে লাগে, তার থেকে অনেক বড় স্পেকট্রাম অ্যাসিড বেস ইমব্যালেন্স হচ্ছে আমার রেসপিরেটরি কি বলি মেডিসিনের ওদের পালমোনারি মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন লাগে, নেফ্রোলজি, রেসপিরেটরি মেডিসিন, জিআইটি মেডিসিন, ঠিক আছে। ওদের অ্যাসিড বেস ইমব্যালেন্স তো ওইটা একটা মানে টোটালি ডিফারেন্ট একটা স্পেকট্রাম, ক্লিনিক্যাল কেয়ার মেডিসিনের পেশেন্টদের, ঠিক আছে। ওই স্পেকট্রাম আমাদের জানা দরকার না, কিন্তু আব্দুল্লাহ স্যারের বই যে whether acidosis alkalosis, whether this is respiratory or metabolic, whether this is compensated or decompensated, ঠিক আছে, what is the amount of base deficit or base excess, এটা আপনাকে একটা ফাংশনাল ধারণা দিয়ে দিবে পেশেন্টের কন্ডিশনটা সম্পর্কে, ঠিক আছে। এই ধারণাটুকুই আপাতত। অবভিয়াসলি আরো অনেক ডাটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার আছে, যেটা যদি আমাদের কোশ্চেনের পার্সপেক্টিভে প্রয়োজন হয় তখন আমরা ওইদিকে জেনে নেব। তবে এখন অ্যাটলিস্ট ওই এবিজি সম্পর্কে যে একটা ওই হালকা যে ভয় ছিল সেটা তো কিছুটা কাটলো ভাই। পারুল ভাই তো বলছিলেন না এবিজি নিয়ে কি জানি কথা বলছিলেন পারুল ভাই? হ্যালো পারুল ভাই আছেন? জি ভাইয়া, বুঝছি ভাইয়া, যতটুকু বলছেন বুঝতে পারছি। রিড করতে পারবেন এখন যে দিস ইজ দিস এটার সাথে এটা মিলন, এটার সাথে জি জি আর জি এবিজি ভাইয়া, ইনশাআল্লাহ পারবো। ইসিজির ক্ষেত্রে আপনাকে বারবার এবিজির রিপোর্টটা দেখলে ইভেন্চুয়ালি এটা চলে আসে। এনিওয়েজ, তাহলে আপনি দিকে দেখেন, আমার কোশ্চেনটা তো এবিজির ছিল না। Respiratory failure is chronic rather than acute. ভাইয়া ডেভিডসনে একটা কথা লেখা আছে যে আপনার রেসপিরেটরি ফেলিওর টাইপ 1 টাইপ 2 যাই হোক না কেন, শুধুমাত্র টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের ক্রনিক কেজে বাইকার্বনেট লেভেল বাড়ে, আর কোনোটাতে বাড়বে না। আচ্ছা, ওটাই টাইপ 1 টাইপ 2 দুইটারই হচ্ছে ভাই অ্যাকুট এবং ক্রনিক কেস আছে আর কি। তো টাইপ 2 হচ্ছে ক্রনিক কেজে বাইকার্বনেট লেভেলটা বাড়ে। আমরা একটু দেখি, সরি কি পড়তে গিয়ে কি পড়ে আসলাম। আচ্ছা এটা তো লাগবে কখনো কখনো।
কত নাম্বার চ্যাপ্টার দাঁড়ান কন্টেন্টে যাচ্ছে না কেন চ্যাপ্টার 9 সরি এক মিনিট একটু দেখে আসি আপনার রেসপিরেটরি ফেলুরে এসেই আটকে গিয়েছিলাম Sorry. Which one was this? Respiratory failure কথা জানা ছিল রেসপিরেটরি ফেলিওর কোন হেডলাইনের ছিল আন্ডারে ছিল ভাই প্রথম দিকে ছিল বইয়ের আমি দেখতেছি আচ্ছা রেসপিরেটরি ফেলিওর ওকে কি বলছিলেন ভাই ওইখানে একটা চার্ট দেয়া আছে দেখেন একটা বক্স করে দেয়া আছে টাইপ 1 টাইপ 2 এই যে এইটাতে দেখেন বাইকার্বনেট লেভেলটা দেখেন টাইপ 2 হচ্ছে ক্রনিক কেস হচ্ছে বাইকার্বনেট লেভেলটা বাড়বে বাকি কোনোটাতে কিন্তু বাড়ে নাই টাইপ 1 আচ্ছা ওরা বলছে যে টাইপ 1 এর মধ্যে আবার দুটো সাবডিভিশন করেছে তাই না আমরা তো টাইপ 1 টাইপ করে শেষ করে দিয়েছিলাম বাট ইভেন দ্য কোশ্চেন from chronic rather than acute ঠিক আছে chronic type 2 respiratory failure chronic আচ্ছা chronic respiratory failure আবার দেখুন এবিজি করেছে আপনি chronic respiratory failure সাসপেক্ট করছেন ঠিক আছে এখন chronic respiratory failure ফিচার কি এমনি মূলত chronic respiratory failure ফিচার কি আপনার এবিজির ধারণা থেকে chronic respiratory failure মানে কোনটা এটার কথা বলছেন আপনি যে chronic type আর আমি টাইপ 1 টাইপ 2 এর ডিফারেন্সিয়েশন করলাম তাই না হাইড্রোজেন টাইপ 1 এ হাইড্রোজেন আয়ন নরমাল থাকবে হ্যাঁ যেহেতু কার্বন ডাই অক্সাইড লেভেলের কোনো চেঞ্জ নেই টাইপ 2 তে হাইড্রোজেন এবং হাইড্রোজেন আয়ন নরমাল অর ইনক্রিজ কিন্তু বাইকার্বনেট লেভেল উইল অলওয়েজ ইনক্রিজ আচ্ছা একটু দেখি আরেকবার একটু ইয়াটা করি এটা তো আমি মানলাম আপনার কথা অনুযায়ী অবভিয়াসলি বাইকার্বনেট লেভেলটা আচ্ছা ক্রনিক টার্মটা ওরা কাকে বলছে কাকে অ্যাকিউট বলছে কাকে ক্রনিক বলছে এটা তো সিভিয়ারিটি না মানে এটার একটা প্যারামিটার তো আছে অ্যাকিউট আর ক্রনিকের ডেফিনেশনটা একটু দেখি ঠিক আছে আমরা টাইপ 1 আর টাইপ 2 এর ডেফিনেশন জানি তাই তো আচ্ছা তারপরে হচ্ছে যদি দেখি আমরা এটা তো ওই যে কথা লোকাল আর গ্লোবাল এর কিছু ইস্যু যেটা পড়েছিলাম সেটা আচ্ছা ম্যানেজমেন্টের মধ্যে চলে গেছে আচ্ছা আচ্ছা ক্রনিক এন্ড অ্যাকিউট অন ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর এই ধরনের কিছু কথাবার্তা বলছেন একটু দেখে আসি acute type 2 respiratory emergency requiring intervention often between high right আমার ধারণা যেটার মধ্যে compensatory mechanisms are activated that one is chronic respiratory failure and যেটার মধ্যে chronic compensatory mechanisms are not yet activated that one is acute respiratory failure chronic type 2 আচ্ছা আমরা এখানে পাচ্ছি না একটু গুগল দেখে নিই প্লিজ
কয়টা প্রশ্ন বললাম আজকে? 3টা না 2টা? ও 4-5টা পড়ছি। আচ্ছা মানে এটা ডিউরেশনের উপর দিয়েছো রাদার দেন মানে কোন স্পেসিফিক আপনার মধ্যে? ভাইয়া ক্রনিকের ক্ষেত্রে মেইন কজটাই কিন্তু বলছে সিওপিডি। মানে ডিউরেশন রাদার দেন কোন স্পেসিফিক আপনার মধ্যে। আপনারটা মেনে নিলাম আপাতত। আর কোন ইয়া না যে ডিউরেশন হলে ক্রনিক রেসপিরেটরি ফেলিওর হিসেবে কারণ মুখস্থ কারণ জানি না মুখস্থ ক্রনিক রেসপিরেটরি ফেলিওর হলে দিস ইজ দ্য টিপিক্যাল মোস্ট ফিচার, কিন্তু ক্রনিক টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হতে পারে না? না হতে পারে না, শেষ। আচ্ছা দেখি ওদের আনসারটা দেখবি এখন, দেখি এখন দেখি এই রে এই রে রে রে। মেজাজ খারাপ হয়ে গেছে। আচ্ছা এখানে যেটা বলছে যে এই পিএইচ 7 বা 7.2 দুইটাই আমরা যেটা দেখলাম যেটা আসলে অ্যাকিউট বা ক্রনিক, এটা সিভিরিটি, এটা অ্যাকিউট ক্রনিক সম্পর্কে দেয় না, আর নরমাল অসিলেটরি ডিউ টু রেনাল কম্পেনসেশন। আচ্ছা আর যেটা কথা সেটা হচ্ছে যে যে টাইট্র রিডিউস হচ্ছে পিএইচ 7.2 কিন্তু আপা ঠিক আছে, এটা কম্পেনসেশন যখন হয়ে যাচ্ছে ক্রনিকের ক্ষেত্রে, ঠিক আছে, সেটা ওইটাই আপনি ধরে নিতে পারেন যে যখন আমার কম্পেনসেশন যেটা হয়ে যাচ্ছে কিন্তু স্টিল নাও देयर ইজ রেসপিরেটরি ফেলিওর, সেটা হচ্ছে ক্রনিক রেসপিরেটরি ফেলিওর, ধরে নেন ফর দ্য টাইম বিং। তাহলে ভাই ডেভিডসন ডেভিডসন ভুল বলছি না, কিন্তু আমরা মানে ওইটাই ধরছি আর কি, ঠিক আছে, যে মানে আপনি কম্পেনসেটেড রেসপিরেটরি ফেলিওরটাকে মোস্ট প্রবাবলি ওরা ক্রনিক রেসপিরেটরি ফেলিওর বলছে আর কি। আচ্ছা ভাই নেক্সট দেখি। Hydrogen carbon will be raised as the kidney retains bicarbonate and next is having enough effort to correct the acidemia. এই যে কারেকশনের এফোর্ট যখন হয়ে যাচ্ছে কিন্তু তাও অ্যাসিডোসিস আছে, কারেক্টেড রেসপিরেটরি ফেলিওর এটা হচ্ছে মানে কম্পেনসেটেড রেসপিরেটরি ফেলিওর ইজ হচ্ছে ক্রনিক রেসপিরেটরি ফেলিওর, ঠিক আছে। ভাইয়া রেসপিরেটরি ফেলিউরে আমি আরেকটা মানে একটু ইনফরমেশন একটু একটা ক্লাস করছিলাম আর কি। তো ওইখানে বলছিল এমনি নর্মালি যদি এবিজি ছাড়া মানে হচ্ছে আমি কিভাবে বুঝবো যে হচ্ছে রেসপিরেটরি ফেলিউর হচ্ছে তার, সেটা হচ্ছে আমরা একটা যে অক্সিজেন স্যাচুরেশন দেখে বুঝতে পারি। যে একটা দুইটা পয়েন্ট বলছিল, একটা বলছে যে আপনার যে ইনএবিলিটি টু মেইনটেইন অক্সিজেন স্যাচুরেশন অ্যাবভ 90%, এটা একটা পয়েন্ট। আরটা বলছে যে মেইনটেনেন্স অফ 90% স্যাচুরেশন এট হাই রেসপিরেটরি রেট, হাই রেসপিরেটরি রেটটা বলছে নর্মাল হচ্ছে 3 গুণ বেশি। এই দুইটা পয়েন্ট হচ্ছে মানে আমার রেসপিরেটরি ফেলিয়ার হচ্ছে কিনা এটা আমি মানে পালস অক্সিমিটার দিয়ে বুঝতে পারবো আর কি। আর সাথে তো আমার এবিজি করে ফেললে তো মানে একদম শিওর হয়ে গেলাম। মানে আমরা এখনকার জন্য ডেফিনিশন হিসেবে এটা যদি ডেফিনিশন নিশ্চয় কোথায় আছে আমরা খুঁজে পাচ্ছি না, যে কম্পেনসেশন হলে তখন সেটাকে ক্রনিক বলবো, কম্পেনসেশন এখনো হয়নি, ঠিক আছে, তখন কম্পেনসেটরি মেকানিজম গুলো এখন অ্যাক্টিভেটেড হয়নি, তখন সেটাকে অ্যাক্টিভ করবো, এই ধরনের কিছু কথাবার্তা। আর এই কম্পেনসেশনের ব্যাপারটা মেইনলি আপা কখন আসছে একটু খেয়াল করে দেখেন। কম্পেনসেশন কিন্তু আচ্ছা একটু আমাকে বলেন তো এই যে হাইপোক্সিয়াতে কোন ধরনের অ্যাসিডোসিস করবে আর হাইপোক্সিয়া উইথ হাইপার কার্বিয়াতে কোন ধরনের অ্যাসিডোসিস করবে? কি বললেন ভাইয়া? হাইপোক্সিয়া? হাইপোক্সিয়াতে কি অ্যাসিড বডিতে অ্যাসিডোসিস হবে? হবে তো, তাই না? হাইপোক্সিয়া হ্যাঁ হবে। এটা কি হ্যাঁ রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে না মেটাবলিক অ্যাসিডোসিস? ভাই রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। কেন? হাইপোক্সিয়া ভাই কারণ হাই অ্যালটিটিউডে ভাইয়া অক্সিজেন কম, হ্যাঁ সে হচ্ছে এই কারণে ঠিক মতো যে অক্সিজেন মানে রেসপিরেটরি ফেইলিয়ার মানে রেসপিরেটরি মেকানিজমের জন্য এই অ্যাসিডোসিসটা হচ্ছে, এই কারণে মানে হবে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। কারণ যখন হাইপোক্সিয়া হবে ঠিক আছে, তখন অক্সিজেন সেলের মধ্যে যেতে পারবে না, সেলগুলোর মধ্যে অক্সিজেন না যাওয়ার কারণে বডির মধ্যে একটা অ্যাসিডোসিস হবে। আরেকবার হাইপোক্সিয়া যখন হবে তখন সেলগুলোতে অক্সিজেন না যাওয়ার কারণে বডির মধ্যে একটা মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে।
Am I clear না? কিন্তু টাইপ 2 রেসপিরেটরি ফেলিউরে আমার এই CO2 টা যে বাড়ছে এটা কিন্তু সেলুলার লেভেলের অ্যাক্টিভেশনের সাথে সাথে বডি কার্বন ডাই অক্সাইড বের করতে পারছে না, সেটাও কিন্তু একটা এফেক্ট। আরেকবার একটু খেয়াল করুন, টাইপ 1 রেসপিরেটরি ফেলিউরে there will be metabolic acidosis, দুইটার ক্ষেত্রে অ্যাসিডোসিস হবে। টাইপ 1 রেসপিরেটরি ফেলিউরের ক্ষেত্রে there will be metabolic acidosis, whereas টাইপ 2 রেসপিরেটরি ফেলিউরের ক্ষেত্রে there will be respiratory acidosis। যাচ্ছে কি যাচ্ছে না? এই কারণেই আপনি দেখেন টাইপ 1 রেসপিরেটরি ফেলিউর যেহেতু মেটাবলিক অ্যাসিডোসিস, বাইকার্বনেট লেভেলটা এখানে বাড়া কমা সিগনিফিকেন্ট না, কিন্তু রেসপিরেটরি অ্যাসিডোসিস যেটা এখানে কম্পেনসেশন হলে বাইকার্বনেটটা বাড়ছে। এই কারণেই দেখেন ওরা এই জায়গায় কিন্তু বাইকার্বনেট নিয়ে কোনো কমেন্ট করে নাই, হাইড্রোজেন নিয়ে কোনো কমেন্ট করে নাই, কারণ দিস ইজ মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট রাদার দেন রেসপিরেটরি ডিঅ্যারেঞ্জমেন্ট। যদিও কজ ইজ দ্য মানে হাইপোক্সিয়া ইজ দ্য রেসপিরেটরি ফেলিউর, কিন্তু আমার বডির অ্যাসিড আপনার হাইপোক্সিয়া হলো ধরুন শকে, ঠিক আছে, শক ইজ এ ফর্ম অফ হাইপোক্সিয়া। শক তো কজেস হাইপোক্সিয়া, হাইপোক্সিয়ার 4 রকম কজ আছে না, হাইপোক্সিয়ার 4টা ক্লাসিফিকেশন না ভাই? হাইপোক্সিয়া কি কি কারণে হতে পারে? হ্যালো, হ্যাঁ 4টা, স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া, হিস্টিওটক্সিক হাইপোক্সিয়া, এরপর অ্যানিমিক হাইপোক্সিয়া। এর মধ্যে ওরা রেসপিরেটরি ফেলিউর বলছে যে লাংসের অংশটুকুকে রেসপিরেটরি ফেলিউর বলছে, টাইপ 1 রেসপিরেটরি ফেলিউর বলছে যে লাংসের কোনো কারণে ব্লাড ঢোকাতে পারছে না, সেটা হচ্ছে টাইপ 1 রেসপিরেটরি ফেলিউর। কিন্তু হাইপোক্সিয়ার এফেক্টটা কিন্তু লাংসে আসবে না, হাইপোক্সিয়ার এফেক্টটা আসবে বডিতে। হাইপোক্সিয়ার কারণে যে অ্যাসিডোসিসটা পাবো সেটা মেটাবলিক অ্যাসিডোসিস, whereas টাইপ 2 রেসপিরেটরি ফেলিউরে হাইপোক্সিয়া তো থাকবেই, সাথে যে এই কার্বন ডাই অক্সাইড লেভেলটা বাড়ছে সেটা উইল কজ রেসপিরেটরি অ্যাসিডোসিস ইন এডিশন টু দ্য মেটাবলিক এক্সিস্টিং মেটাবলিক অ্যাসিডোসিস। এই ধরনের একটা ব্যাপার। এনিওয়েজ মেবি আই মে বি কমপ্লিটলি রং, চাপাচাপি হবে, ঠিক আছে, মনে হয় এরকম কিছু। সেই কারণে দ্যাট এক্সপ্লেইনস এই দিস রেইজ ইন আমার হাইড্রোজেন আয়ন এন্ড স্পেশালি দিস রেইজ ইন বাইকার্বনেট আয়ন। কারণ আমরা একটু আগে দেখলাম যে যখন রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে সেটাকে কম্পেনসেট করার জন্য আমার বডির যখন মেটাবলিক অ্যাসিডোসিস হয় এটাকে কম্পেনসেট করার জন্য বাইকার্বনেট ইজ নট দ্য অ্যাক্টিভ প্রোটিন, সেটাকে কম্পেনসেট করার জন্য অ্যাকচুয়ালি দ্য কার্বন ডাই অক্সাইড অ্যাক্টস মোর, কার্বন ডাই অক্সাইড কমে গিয়ে সেই বাইকার্বনেটটাকে বা কার্বন ডাই অক্সাইড বেড়ে গিয়ে সেই বাইকার্বনেটটাকে ফিল্টার করার চেষ্টা করে। এই ধরনের কিছু ব্যাপার কিন্তু আগে আমরা পড়লাম, তাই না? তো সেই কারণেই হয়তো এটা মেবি, আমি ভালো যারা জানেন তাদের সাথে আমরা সামনে যাই, ঠিক আছে, সামনে যাই। আচ্ছা 30 মিনিট করে তো দেয় হাইপারবারিক অক্সিজেন নেয় না? হ্যাঁ কার্বন মনোক্সাইড পয়জনিং কার্বন মনোক্সাইড পয়জনিং এ দেই আমরা হাইপারবারিক, আমি জানি না কার্বন মনোক্সাইড পয়জনিং এ হাইপারবারিক অক্সিজেন দেয়া যায়, এটা দিয়ে দেয়া হয় না। ফরেনসিকে করছিলাম। হাইপারবারিক অক্সিজেনের জন্য যে চেম্বারের মধ্যে ঢুকা দিতে হয়, আলাদা চেম্বারের মধ্যে ঢুকা হাইপারবারিক অক্সিজেন দেয় মেবি, তাই না? একটু ছবি দেখি। হ্যাঁ শিওর, চলো না হাইপারবারিক অক্সিজেন থেরাপি নিয়ে। ওই যে আমাদের একটা সুন্দর কথা আছে বুঝছেন, বুঝছেন না, মানে আমল নামা, ঠিক আছে, যার যত বয়স তার আমল নামা তত বেশি, বুঝছেন আমার কথাটা? আমার দেখে ওইটা মনে হচ্ছে আমাদের দেশে এত দাম কিছু নাই, জানতেও হয় না, এদের আছে এগুলো, এখন এখন বসে বসে শিখো, এই হইলে কি ওই হইলে কি, এই ভেজালের মধ্যে যায়, তাই না? হাইপারবারিক অক্সিজেন থেরাপি দিতে হলে অন্য কিছু নেই, যে আপনি এটার ভিতরে ঢুকে সুন্দর মতো শ্বাস নেবেন, দ্যাটস অল, এই সিম্পল। কারণ এখানে অক্সিজেনটা ওভারঅল এনভায়রনমেন্টের মধ্যে অক্সিজেন কনসেন্ট্রেশনটা উইল বি ভেরি হাই। এই এরকম একটা চেম্বারের মধ্যে আপনারা ঢুকা দিবেন। আমি শুনছিলাম 30 মিনিট কোন এক জায়গায় র্যান্ডম, বাট আই মে বি কমপ্লিটলি রং। দিস ইজ হাইপারবারিক অক্সিজেন থেরাপি, ঠিক আছে। এখানে এই এখানকার প্রেসার, এখানকার মানে সবগুলো হাইপারবারিক অক্সিজেন আমাদের দেশে এক জায়গাতেই ইউজ হয়। কোথায় ইউজ হয় বলতে পারেন? বাংলাদেশে কোথায় ইউজ হয়, কোথাও শুনছেন? না ভাইয়া। বার্নের পেশেন্টের ক্ষেত্রে হাইপারবারিক অক্সিজেন থেরাপি হ্যাজ এক্সিলেন্ট রোল, ঠিক আছে।
আমার বার্ন ইউনিট আছে না, ওই যে শেখ হাসিনা বার্ন প্লাস্টিক, ওইখানে হাইপারবারিক অক্সিজেন থেরাপি খুব, সো দিস ইজ হাইপারবারিক অক্সিজেন থেরাপি। কোনটা কি সেগুলো তো আচ্ছা ঠিক আছে জানবো, দেখি একটু যদি আমরা, তো এটা তো একটা ধারণা পেলেন তাই না, যে জাস্ট ওখানে গিয়ে শুয়ে থাকবে আধা ঘন্টা, শেষ, হাইপারবারিক অক্সিজেন থেরাপি শেষ হয়ে যাবে। আমি একটু ডিটেল দেখি। উইকিপিডিয়া, চেম্বারটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া ওদের। ওই ছবি তুলতে গেলে এরকম সুন্দরই হয়, কাজকর্ম নাই, 2টা-4টার উপর রুগী আসে, অন্তত পাইকারি হারে ঢুকতো গরু পালার মতো, তারপর বুঝে যাবে। অনেক এক্সপেন্সিভও মনে হচ্ছে ভাই, দেখে টেকে এত সেটিং টেটিং। হ্যাঁ ভালোই এক্সপেন্সিভ হবে। দেখি hyperbaric oxygen therapy treatment for decompression sickness, hazardous scuba diving, আচ্ছা এখানে নন স্পেসিফিক কথাবার্তা, তারপর several medical condition, anemia, brain abscess, burn, decompression sickness, carbon monoxide poisoning, crushing injury, deafness, gangrene, ঠিক আছে। আর বিভিন্ন হাবিজাবি জিনিসপত্র ট্রিটমেন্টের ক্ষেত্রেও ইউজ হয়, এবং ইট হ্যাজ এ ভেরি গুড রোল অ্যাকচুয়ালি, ঠিক আছে। মেকানিজমটা এখানে দিয়েছে কি মূল থিমটা, বেসিক প্যাথোফিজিওলজি হচ্ছে ও ওই আসলে আচ্ছা এটা দেখতে তো হতো, আমি ওদিকে যাচ্ছি কেন, এটা দেখে ছেড়ে দিই। এখন কি ধরনের এরকম নাম্বার অফ কন্ডিশনের ক্ষেত্রে করা যায়, অক্সিজেন কনসেন্ট্রেশন ইজ হাই, compression treatment required for hyperbaric oxygen 100% oxygen, ঠিক আছে। আচ্ছা 10% decompression gas gangrene, carbon monoxide poisoning, এটা মোস্ট কমনলি ইউজ, ঠিক আছে। hyperbaric chamber ঢুকায় এগুলো দেয়। আচ্ছা স্কোপ, মেডিকেল ইউজ সম্পর্কে আমরা ডিটেইলসের দিকে যাব না, হালকা করে একটু চোখ গুলো রাখুন। গ্যাস মানে গ্যাস গ্যাংগ্রিন, গ্যাস এম্বোলিজম। আচ্ছা ভাইয়া আমরা যে ভাই আপনি জানি বলছিলেন আমরা নরমালি কত দিই 20% না 20 to 25%, মানে এক আপনি যদি থেকে 30 লিটার 20 to 30% যদি আমি 1 থেকে 2 লিটারে দিই, ও কথা কেটে আসতেছে বুঝে যাচ্ছে না। 1 থেকে 2 লিটারের যেটা দেই ন্যাজো ক্যালেন্ডার থেকে, সেটা 20 কাছাকাছি কাট নেয়। আমরা কি পড়লাম ও টোটাল, মানে প্রতি মিনিটে আপনি কয় লিটার ব্লাড নেন, মানে কয় লিটার এয়ার নেন, ইনহেল করেন প্রতি মিনিটে? 6 লিটারের মতো। 6 থেকে 8 লিটার ভাই। 5 থেকে 6 লিটার। আর FiO2 ছিল ভাইয়া 21 লিটার না? এখন ধরেন আপনি যখন ওই 6 লিটারের মধ্যে 1 লিটার করে প্রতি মিনিটে, 1 থেকে 2 লিটার, 2 লিটার করে প্রতি মিনিটে আপনি অক্সিজেন দিচ্ছেন, ঠিক আছে, অক্সিজেন দিচ্ছেন। তো যদি আমার বাতাসের মধ্যে অক্সিজেন নাও থাকে, 6 লিটার আপনি নিচ্ছেন, 2 লিটার অক্সিজেন দিচ্ছেন তার মধ্যে, তাহলে ওটা এডিশনাল কতটুকু হলো, ঠিক আছে, ওই 20 to 30% এর মতোই ধরে আর কি। কিছু অক্সিজেনের লস আছে, 2 লিটার করে দিলে এটা আমার নরমাল বাতাসের মধ্যে 20% আছে, 1 থেকে 2 লিটারে দিলে সেটা আবার কিছু লস আছে, সেগুলো মিলে ওই যে 30% 30% পড়তে 1 থেকে 2 লিটার হয়। তাহলে টোটাল 50%, মানে আমাদের এনভায়রনমেন্টে 22% যদি হয় অক্সিজেন, আর আমরা মানে ন্যাজাল ক্যানুলার এমনি নরমালি ন্যাজাল ক্যানুলার অনেক লস আছে, এটা 30% এর মতো। প্রজ্ঞাপা ছিলেন না আমাদের ক্লাসে, তো ওই পড়াইছিল, প্রজ্ঞাপা ছিলেন ওই ক্লাসটাতে, ওই সামনে সুন্দর করে কতগুলো হিসাব পড়াইলো, ওই যে আমাদের আইপিসি ট্রেনিং সময় ওই যে মারুফ ভাই যে ট্রেনিংটাতে ছিল, ওইটা প্রজ্ঞাপা ছিলেন? প্রজ্ঞাপা আপনার সাথে ছিলাম না, আপনার একজন আগে ছিল। স্যার কি কি এই যে মানে বাইপ্যাপ সিপ্যাপ মেশিনের আগে ওইটা পড়লো না, ওই যে 1 থেকে 2 লিটারে তো 20 to 30%ই বলছিল নাকি না, এরকম কি একটা স্যার অঙ্কের মতো একটা সূত্র মিলে ছিল না, ঠিক আছে। 1 থেকে 2 লিটারে যখন দেই তখন এটা 30% হয়, 50% আবার মানে মধ্য কথা 1 থেকে 2 লিটার এটা, আর যখন আমি 15 লিটারে রিব্রিদার মাস্ক দিয়েও দেই, সরি
আর আপনি ওই রিব্রিদার মাস্ক দিয়েও যদি দেন আপনি 50% এর বেশি দেওয়া হয় না, মানে 100% অক্সিজেন থেরাপি কিন্তু আপনি ওই যে আপনার ইয়ার মাস্ক দিয়ে দিতে পারবেন না। রিব্রিদার মাস্ক বা ক্যানুলা সেটা মানে ম্যাক্সিমাম 50% পর্যন্ত দেওয়া যায়, আর 50% এর উপরে দিতে গেলে তখন 50% দেওয়া যায় ভাইয়া। হ্যাঁ আরে 60% দেওয়া যায়। 60% মানে আমার অন্য দেওয়া যায়। 50% এর উপরে দিতে গেলে তখন ওই যে আমার বাইপ্যাপ সিপ্যাপ মেশিন ভেঞ্চুরি মাস্ক সব আলাদা ডিভাইস লাগে। ঠিক আছে, আপনি 15 লিটারও যদি দেন ওই রিব্রিদার মাস্ক দিয়ে সেটা ম্যাক্সিমাম 50 পর্যন্ত যায়, 50 এর উপরে যায় না, কিন্তু হিসাব ডিটেল যায় না। আচ্ছা এটা আসেন না, এটা তাহলে এটা ক্যান বি ইউজ ইন ট্রিটমেন্ট অফ কার্বন মনোক্সাইড পয়জনিং, বাকিগুলো যায় না। ঠিক আছে ভাই, বাকিগুলো কি দিচ্ছে? আচ্ছা এগুলো তো আমরা জানি 200 টাইমস মোর কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। ঠিক আছে, ব্রিদিং ইন হাইপারবারিক ইন আপনার প্রসেস অকার্স অ্যাবাউট 20 মিনিট। দাঁড়ান কি এটা আমরা জানি, এটা শিফট অক্সিজেন। ওই আপাজনের সূত্রটা কি বলছিলেন অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের? ওই যে রাইটে যায় কোনটা? ক্যাপ্টেন, হ্যাঁ, হ্যাঁ ক্যাপ্টেন আশরাফুল ইজ রাইট হ্যান্ডেড এক্স ক্যাপ্টেন। এক্স ক্যাপ্টেন, এক্স মানে এক্সারসাইজ, ক্যাপ্টেন মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এ তে হচ্ছে অ্যাসিডোসিস, পি তে হচ্ছে P50। এই গেল এক্স ক্যাপ্টেন আশরাফুল, এতেও অ্যাসিডোসিস আর কি। এরপর হচ্ছে কি জানি এক্স ক্যাপ্টেন আশরাফুল দ্যাটস রাইট, হ্যাঁ রাইট হ্যান্ডেড। ওই এ সরি টি, বি তে হচ্ছে 23 বিপিজি, যেটা ওই যে 23 ডিপিজি ওইটা। আর ছিল ভাইয়া ওই যে টেম্পারেচার, টি তে হচ্ছে টেম্পারেচার যদি বাড়ে, রেস টেম্পারেচার। এই ছিল ভাইয়া 5টা না 6টা। তাহলে এক্সারসাইজ, এরপর হচ্ছে অ্যাসিডোসিস, P50 যদি বাড়ে, টেম্পারেচার যদি বাড়ে, আর হচ্ছে আমাদের ওই যে 23 বিপিজি যদি বাড়ে, তাহলে ওগুলো রাইটে শিফট হবে। তাহলে এখানে লেফটে শিফট আছে না? হ্যাঁ, লেফটে শিফট হওয়ার মানে তো লাংস এর জন্য ভালো, মানে লাংসে অক্সিজেনেশন বেশি হচ্ছে বাট টিস্যুতে অক্সিজেন যাচ্ছে না। আর রাইটে শিফট হওয়া মানে টিস্যু অক্সিজেনেশন হচ্ছে। আমি শুধু একটা জিনিস বুঝিনি, এটা কি আপনারা কেউ জানেন প্লিজ? মানে এত সহজ একটা কনসেপ্টকে এত কঠিন একটা শিফট টু রাইট শিফট টু লেফট দিয়ে বলার মানে সিগনিফিকেন্সটা কি? মানে এটা কি জিনিসটাকে সহজ করে না কঠিন? মানে আমার কাছে তো মনে হয় কঠিন করে। টিস্যু হাইপোক্সিয়া লাং হাইপোক্সিয়া সহজ দুটো টার্ম বলে দিলেই তো হইতো। হ্যাঁ এটা সত্যি কথা। ব্লা 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 ব্লা। শেষ নন স্পেসিফিক কথাবার্তা। আমার বাকি যেটা কথা সেটা হচ্ছে যে অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে তো আমি দিতেই পারি না, কারণ এই আমার এটিএমটা বাড়াতে হয়। আর অ্যাকিউট অক্সিজেন টক্সিসিটির ক্ষেত্রে তো আমি এটা দিতে দিবই না, হাইপার অক্সিজেন হাইপারবারিক অক্সিজেন। 30 মিনিট না, সাধারণত মানে 1 ঘন্টা থেকে 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হয় আর কি, এই ধরনের ব্যাপার আছে। আরে বারে বাহ, ভাই মেশিন আইপিসি ট্রেনিংটা একটু ভালো করে করা দরকার ছিল প্রকাপা, বুঝছেন? জানলে আরো মনোযোগ দিয়ে শুনতাম। এই বাইপ্যাপ সিপ্যাপ চলে আসবে জানলে তো। ভাই বাইপাপ মানে কি? এই কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার ভেন্টিলেশন। আর বাইপ্যাপ মনে হয় মানে ইন্টারমিডিয়েট কিছু দ্বারা। ওরে মজা পাচ্ছি না সব কন্টিনিউ এবার আটকে আটকে গাড়ি চললে তো হতাশ লাগে, বুঝছেন না কথাটা? কিছু পারলাম তখন একটা উৎসাহ পাওয়া যায়। এভাবে একদম ভেঙে চলে মার্ক করে দিলে তো না। না ভাই আগে পরে অন্য কথা তো সব বাই লেভেল ভাইয়া আগের দিন জানি কি পড়ছিলাম, ইন্টারমিডিয়েট পজিটিভ প্রেসার। হ্যাঁ হ্যাঁ ইন্টারমিটেন্ট ইন্টারমিটেন্ট কন্টিনিউয়াস পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। আর হচ্ছে এরকম ভাইয়া এই প্যাপ কয়টা আছে ভাইয়া? মানে এই আই প্যাপ, বি প্যাপ আর সি প্যাপ, এই তিনটাই নাকি আরো আছে? ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন হচ্ছে ইন্টিউবেশনের একটা সেটিংস, ঠিক আছে? আর বাইপ্যাপটা আলাদা মেশিন। এই যে
is a sort of bi-level positive airway pressure, that machine is very similar to CPAP. ঠিক আছে? হ্যাঁ দেখি কোশ্চেনটা আবার একটু দেখি। হ্যাঁ, প্লিজ কাইন্ডলি। ইনভেসিভ না, কার্ডিওভাস্কুলার আনস্টেবল থাকলে এটা দিতে পারবো না। কেন ভাইয়া? কার্ডিওভাস্কুলার আনস্টেবল থাকলে আমাকে ইন্টিউবেশন করে নিতে হবে, কারণ কার্ডিওভাস্কুলার আনস্টেবল ইন্টিউবেশন করতে হয়, কেন জানি না, শুনছি আচ্ছা, ইন্টিউবেশন নিতে হবে। তারপর হচ্ছে সুইটেবল ফর টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, জানি না। এটা হতে পারে তো ভাইয়া। প্রেসার চেঞ্জ কি ভেরিয়েবল নাকি বাই লেভেল বলছে? বাইপ্যাপ সম্পর্কে একটু পড়ি। হোয়াট ডাজ বাইপ্যাপ স্ট্যান্ড ফর আমরা জানলাম, ঠিক আছে। What BiPAP is used to treat, used for treatment of COPD. COPD is an umbrella term. COPD treatment করতে ইউজ করে। এটা কি লাইফ সাপোর্ট না, এটা নন ইনভেসিভ একটা ভেন্টিলেশন, এটা কোনো লাইফ সাপোর্ট না, নরমাল বাইপ্যাপ সেটিং না, বাইপ্যাপে অক্সিজেন লাগে, বাইপ্যাপ ভেন্টিলেশন। এই যে রেসপিরেটরি ডিস্ট্রেসে ইউজ করা হয়, যে অ্যানাদার ট্রিটমেন্ট ইউজ ফর রেসপিরেটরি ডিস্ট্রেস। আচ্ছা, ঠিক আছে। কতক্ষণ বাইপ্যাপে রাখবেন? ইনডেফিনিটলি রাখা যায়। ক্রিটিক্যালি ইল পেশেন্ট ইনডেফিনিটলি রাখতে হয় না, দেখা যায় যে অন্য কোনো ফর্মে আইদার সুস্থ হয়ে যায় অথবা ইয়াতে রাখতে চায়। বাইপ্যাপ আর সিপ্যাপের মধ্যে তফাৎ কি? বাইপ্যাপ মেশিন এন্ড সিপ্যাপ মেশিন আর এটা টু ডিফারেন্ট নিডস। আচ্ছা, সিপ্যাপ আর বাইপ্যাপের মধ্যে তফাৎ হচ্ছে সিপ্যাপ মেশিন কন্টিনিউয়াসলি প্রেসার দিয়ে রাখবো মডারেট, মাইল্ড টু মডারেট স্লিপ অ্যাপনিয়ার জন্য, ঠিক আছে। বাট ডিপেন্ডিং অন সিভিরিটি অফ স্লিপ হ্যাঁ ভাইয়া, স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে কি ভাই এটা দিয়ে কি ডায়াগনোসিসও করে এই সিপ্যাপ মেশিন দিয়ে? ধারণাই নেই সিরিয়াসলি। এমআরসিএস যে কতদিন ধরে এই মেডিসিনের বইপত্র নিয়ে ঘাটাঘাটি করতেছে গত 5 তারপরে হলো একটাই প্রেসার থাকবে, ইন্সপিরেশন এক্সপিরেশনে মানে পজিটিভ প্রেসার একটাই থাকবে, আর বাইপেপে পজিটিভে প্রেসার আলাদা, মানে ইন্সপিরেশনের প্রেসার আলাদা, এক্সপিরেশনের প্রেসার আলাদা হবে। তো এই যে স্লিপ অ্যাপনিয়াতে সিপ্যাপ ইউজ করি, আর সিপ্যাপে একটাই প্রেসার, সিওপিডি তে লাগি ইন্সপিরেশন এক্সপিরেশনে একটাই প্রেসার সিপ্যাপে, আর বাইপেপে ডিফারেন্ট প্রেসার হবে। BiPAP reduce CO2, does not always reduce PaCO2 ও ভেন্টিলেশনের ভলিউম বাড়ায় এবং রেসপিরেটরি এফোর্টটাকে কমায়, ও ধাক্কা দিয়ে দিচ্ছে, আর লাংসকে আর ধাক্কা টানতে হচ্ছে না, ঠিক আছে। ফলে ও কিন্তু কার্বন ডাই অক্সাইড কমাতে ভালো হেল্প না করতে পারে। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে ব্লাড প্রেসারের উপর রোল আছে নাকি এটা? আচ্ছা, acute heart failure করে। On one hand, in hypovolemic patient, this preload reduction can seriously impair cardiac output and blood pressure. Moreover, alveolar recruitment in this patient from CPAP can improve